নমস্কার বন্ধুরা, পর্দাফাঁস বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই পর্দাফাঁস অনুষ্ঠানে মূলত বিশ্লেষণ করা হবে, পর্দাফাঁস করা হবে যে পশ্চিম বাংলা কি দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে? বাংলা কি দুষ্কৃতীরাজ ঠেকাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়? কেন তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, এবং বাংলা সেফ করিডর হয়ে উঠেছে দুষ্কৃতীদের কাছে। একদিকে যেমন বিহারে কুখ্যাত গ্যাংস্টাররা এসে সেই আবাসনে থাকে সরলেকের, আবার গুলশান কলোনিতে গুলি চলে, আবার চাঁদার জুলুমবাজি হয়, আবার মহেশতলায় পুজো বন্ধ করে দেওয়া হয়, আবার ইকবালপুরে প্রতিবাদ করলে ছুরি দিয়ে কোপানো হয়, পাশাপাশি বৃদ্ধ দম্পতি বাড়িতে থাকলে তাকে খুন হতে হয়, এবং মেট্রোর মধ্যে ছুরি দিয়ে কোপানো হয়। এমন নানান ধরনের ঘটনা তো এ বাংলায় লেগেই চলেছে। এই বাংলায় দুষ্কৃতীদের কাছে সেফ প্যাসেজ হয়ে উঠেছে, কারণ বিজেপির বক্তব্য যে যদি মুসলিম হয় এবং যদি সংখ্যালঘু হয় এবং যদি তৃণমূল করে, তাহলে দুর্নীতি করলে, দুষ্কৃতী রাজ করলেও সেফ প্যাসেজ পাওয়া যায়, ছাড় পাওয়া যায় এই রাজ্যে। এমনটাই শুভেন্দু অধিকারী বলেছেন, এবং সেটাই কি সত্যি ঘটনা? এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা বলা হয়, বিদ্যাসাগরের বাংলা বলা হয়। এই বাংলাতে কেন যত সব অরাজকতা ভরে উঠবে, কেন যত দুষ্কৃতী রাজে ভরে উঠবে, এই বিশ্লেষণ করব আপনাদের কাছে আমি অরূপ। এবং প্রথমেই যে গুলশান কলোনি, সেই গুলশান কলোনির খবরে চোখ রাখবো, যেখানে দুষ্কৃতী রাজ চলেছে। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনি চলল গুলি। ওই এলাকায় বন্দুক হাতে কয়েকজন দুষ্কৃতী তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। পরপর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকায় 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, শুরু হয় গোলাগুলি। আতঙ্কিত হয়ে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেন, ঘরের দরজা জানালার ছিটকানি লাগান এলাকাবাসী। তবে কি কারণে গোলাগুলি চলেছে তা এখনো স্পষ্ট করতে পারেনি পুলিশ, যদিও এলাকার বাসিন্দারা দাবি করছেন এলাকায় দখল নেওয়াকে কেন্দ্র করে প্রায় 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকে। বৃহস্পতিবার উত্তেজনা চরমে ওঠে। কেউ আবার দাবি করেছেন তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের বা গোষ্ঠী সংঘর্ষের জেরে এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে ওই এলাকায় নতুন করে উত্তেজনা না ছড়ালেও থমথমে রয়েছিল পরিবেশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। শুক্রবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এন্টালি থানা এবং নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা। পুলিশের সন্দেহ এই 3 জনই গুলশান কলোনির গোলাগুলির ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ সন্দেহভাজনদের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি 7mm পিস্তল এবং 4টি কার্তুজ উদ্ধার করেছে। অস্ত্র আইনের অধীনে 2 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই ঘটনায় নেপথ্যে আর কারা জড়িত তার সন্ধান শুরু হয়েছে। যে কথাটা বলার, শহরে একের পর এক অপরাধের ঘটনায় বারবার জড়িয়েছে গুলশান কলোনির নাম। ঘন জনবসতি এবং ঘিঞ্জি ওই এলাকায় দুষ্কৃতীদের করিডোর হয়ে উঠেছে এই গুলশান কলোনি। সেই দৌরাত্ম্য নিয়ে লালবাজার উদ্বেগ অবশ্যই প্রথম নয়, এর আগেও একাধিকবার সে কথা শোনা গিয়েছে পুলিশ কর্তাদের বৈঠকে। কখনো ভর সন্ধ্যায় যুবকদের রাস্তায় ফেলে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনো আবার 2 গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যেই হচ্ছে বোমাগুলির বৃষ্টি, কখনো আবার ভিন রাজ্যে পুলিশে এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস ঘাঁটি গেড়ে থাকা একদল বাংলাদেশিকে। ওই এলাকাকে বিশেষ নজরে রেখেছে লালবাজার গোয়েন্দারা। যদিও তারপরেও পরিস্থিতি কোনোভাবেই শুধরানোর নয়, কোনোভাবেই অবস্থার পরিবর্তন হওয়ার নয়, তা আবারও একবার প্রমাণ হলো বৃহস্পতিবার সন্ধ্যার এই গুলশান কলোনির গুলি চালানোর ঘটনায়। এই গুলশান কলোনি গুলি চালানোর নেপথ্যে কে রয়েছেন, কি রয়েছে বিষয়টা? এই গুলশান কলোনির নেপথ্যে, এই গুলি চালানোর নেপথ্যে মূলত যিনি জড়িয়ে রয়েছেন
তার নাম হচ্ছে মিনি ফিরোজ। এই মিনি ফিরোজ বাদশা তিনি কে, তাকে এখনো পর্যন্ত ঠিকই পর্যন্ত ছুঁতে পারেনি। ঘটনার পর 48 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত ঠিকই ছুঁতে পারেনি পুলিশ। এদিকে খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি বিহারে বসে রয়েছেন, ফেসবুক পোস্ট করছেন, রিলস ব্যাকগ্রাউন্ডে বাজছে, আমার শান্ত রূপ দেখেছো, আশা করব আমার রুদ্ররূপ দেখতে হবে না। কিন্তু তপ্ত গুলশন কলোনি নিয়ে যখন গোটা কলকাতায় শোরগোল, তখন প্রকাশ্যে বোমাবাজি, দুষ্কৃতী দৌড়াতে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন তুলে যাচ্ছে বিরোধীরা। তখন কেন ফিরোজকে ছুঁতেও পারছে না পুলিশ? বিরোধীরা বলছে মাথায় হাত রয়েছে এক বিধায়কের। এদিকে ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে ফিরোজের 2 সাগরেদ, তার মধ্যে ঘনিষ্ঠ 2 সহযোগীও রয়েছে। সূত্রের খবর, গুলশন কলোনিতে ফিরোজের সাম্রাজ্য আজকের নয়, পালা বদলের আগে থেকেই 2010 সাল থেকে বাড়ে ফিরোজের রমরমা। বরাবরই এলাকায় সেই বিধায়ক অনুগত হিসেবেই তার পরিচিতি থেকেছে। 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত এলাকায় নির্মাণ ব্যবসায় সিন্ডিকেট চালানো থেকে শুরু করে একাধিক কাজে এই ফিরোজের নাম জড়িয়েছে। একাধিক থানায় তার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ, কখনো কখনো আর্মস কেস, কখনো ভয় দেখিয়ে তোলা, কখনো সরাসরি হুমকি দেওয়া এবং কখনো আবার বেআইনি পার্কিংয়েরও কেস রয়েছে পুলিশের ডায়েরিতে। গুলশন কলোনির বেতাজ বাদশা এলাকার বাসিন্দাদের একটা বড় অংশের অভিযোগ, বিধায়কের হয়ে কার্যত গোটা এলাকার নিয়ন্ত্রণ ছিল মিনি ফিরোজের হাতে। বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার কারণেই পুলিশ টিকি পর্যন্ত ছুঁতে পারেনি। তবে থানায় কেস হয়নি এমনটা নয়, কসবা থানা থেকে, আনন্দপুর থানা থেকে, তপসিয়া থানা থেকে, তিলজলা থানা থেকে, নানান থানায় ভুরি একেবারে ফাইলের পর ফাইল অভিযোগ রয়েছে এই মিনি ফিরোজের বিরুদ্ধে। বাদশা মিনি ফিরোজ, তার নাম বাদশা, তিনি মিনি ফিরোজ, তাকে টিকি ছোঁয়ার ক্ষমতা আছে কি কলকাতা পুলিশের, বাংলার পুলিশের? নানা কাজের জন্য রীতিমতো টিম তৈরি করে চালাতো কারবার। একটা টিম যেমন সিন্ডিকেট দেখতো, তেমনি অন্য টিম দেখতো বেআইনি পার্কিং, আবার অন্যদিকে অন্য এক টিম বিদ্যুতের বিষয়গুলি দেখতো। এমনকি বিরোধীরা কোনো দলকেও মাথা তুলতে দেয়নি, সোজা গোটা এলাকার বেতাজ বাদশা। এমনকি বিধায়ক ঘনিষ্ঠ থাকায় আগে যে সমস্ত কাউন্সিলররা ছিল তারাও কেউ কখনো ফিরোজের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস দেখায়নি। এবার নাম জড়িয়েছে নতুন কেসে। এখন দেখার শেষ পর্যন্ত পুলিশ কি অ্যাকশন নেয়, এবং পুলিশ অ্যাকশন নেওয়ার জায়গায় রয়েছে কি, পুলিশ বিষয়টাকে নিয়ে কি ভাবছে পরবর্তীকালে আসবো, আপনাদেরকে আগে দেখাবো ঠিক কিভাবে তাণ্ডব চালালো এই মিনি ফিরোজ বা বাদশা ফিরোজ। দেখুন,
ভিডিওটি মাত্র 1 মিনিট 14 সেকেন্ডের। যে ভিডিওতে আপনারা দেখছেন, এই মুহূর্তে দেখাচ্ছি যে ভিডিও স্ক্রিনে, সেই ভিডিওতে একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 3টি বাইক এলো, 3টি বাইকে একটি বাইকে 3 জন, আর বাকি দুটো বাইকে দুজন দুজন করে 4 জন, মোট 7 জন আসে। 2 জন বাইক নিয়ে কনস্ট্যান্ট দাঁড়িয়ে রইল এবং বাকি 5 জনে মিলে গোটা এলাকা জুড়ে তাণ্ডব চালালো। এই গুলশান কলোনিতে তাণ্ডব চালানোর পরে তাণ্ডব চালালো বেশ 1 মিনিট 14 সেকেন্ড ধরে তাণ্ডব চললো, 1 মিনিট 13 সেকেন্ড ধরে তাণ্ডব চললো তারা, এবং প্রকাশ্যে এই তাণ্ডব চললো, পুলিশের নাকের ডগায় তাণ্ডব চললো। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই মিনি ফিরোজ বা বাদশা ফিরোজ, এই মিনি বাদশা ফিরোজ তাকে দু হাতে দুটো পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে এবং তিনি প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো তোলাবাজির অভিযোগ, কখনো হচ্ছে আপনার ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ। বিধায়কের হাত মাথায় রয়েছে বলেই এমনটা ঘটাচ্ছে বলে স্থানীয়দের বক্তব্য, বা বিরোধীরাও তেমন কথাই বলছে। এই ফিরোজ যেভাবে দাপাদাপি করছে, যেভাবে মনে করছে যে ল অ্যান্ড অর্ডার বাংলায় কিছু নেই, এমনটা ফিরোজ বারবার বুঝিয়ে দিচ্ছে। এবং সেই ফিরোজ, তাকে কি গ্রেপ্তার করতে পারবে পুলিশ? তাকে কি গ্রেপ্তার করে শ্রীগড়ে ঢোকাতে পারবে, নাকি না কোনো একটা হুচুং ভুচুং দিয়ে আবার সেই ফিরোজের গল্প চেপে দেওয়া হবে? এবং সেই ফিরোজ একেবারে বারবার কিন্তু হুমকি দিচ্ছে ফিরোজকে, বলছে যে আমি কিন্তু তাণ্ডব যদি চালাই তাহলে কেউ রক্ষে পাবে না। এই তার তাণ্ডবের নমুনা যে ভিডিও আপনারা দেখছেন, সেই তাণ্ডব সত্যি সত্যি যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডব ছেড়ে কিন্তু এখনো পর্যন্ত সত্যি কারুর সেই তাণ্ডবের যে চিত্র, এই তাণ্ডবের চিত্রতে সত্যি কিন্তু সকলে হতভম্ব। এবং সত্যি ফিরোজ একটা নামকরা দুষ্কৃতী, যে তার একটা স্বরূপ, একটা নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। এই ফিরোজকে গ্রেপ্তার করতে পারছে না কেন পুলিশ? ফিরোজকে গ্রেপ্তার করাটা কি খুবই কঠিন হয়ে পড়লো? ফিরোজ কি ভিন রাজ্যে চলে গেছে? ভিন রাজ্যে তো এই রাজ্যের পুলিশ গিয়ে গ্রেপ্তার করে হানে, তাহলে ফিরোজের খোঁজ পাচ্ছে না কেন? আর ফিরোজকে সত্যি সত্যি ফিরোজের মাথায় কি সেই স্থানীয় বিধায়ক জাবেদ খান, তার কি মাথায় হাত রয়েছে? সেই মাথায় হাত থাকার ফলে কি এই ফিরোজকে গ্রেপ্তার করতে নিষ্ক্রিয় হচ্ছে কলকাতা পুলিশ, আনন্দপুর থানার পুলিশ? আনন্দপুর থানা এলাকায় যে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা কলকাতা, দক্ষিণ কলকাতা, আমরা দক্ষিণ কলকাতায় থাকি, দক্ষিণ কলকাতার একটা মান মর্যাদা চিহ্ন নিয়ে অনেকদিন আগেই তো প্রশ্ন উঠেছে। এবার সরাসরি এই প্রশ্ন উঠছে যে ফিরোজ আদতে ধরা পড়বে কিনা। এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? তিনি বলছেন যে গুলি বোমা তাণ্ডবের পর পেরিয়ে গিয়েছে 48 ঘন্টা, এখনো থমথমে গুলশান কলোনি। 4 জন ধরা পড়লেও মূল অভিযুক্ত হিসেবে যার নাম বারবার উঠে আসছে, সেই মাস্টারমাইন্ড যিনি, সেই মিনি ফিরোজের এখনো দেখা নেই। পুলিশের খাতায় তিনি ফেরার, অপরাধীদের জায়গা নেই গুলশান কলোনিতে, বলছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। এর মধ্যে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করতে দেখা গেল মিনি ফিরোজকে। আশা করব আমরা রুদ্ররূপ দেখাতে হবে না, আশা করব আমার রুদ্ররূপ দেখাতে হবে না। ফেসবুক রিলসে একথা বলতে দেখা যায় ফিরোজকে। তার পোস্ট করা ভিডিওতে ছবির সঙ্গে শোনা গেল এমনই ব্যাকগ্রাউন্ড টোন। কতটা সাহস থাকলে এমন জিনিস হয়? কতটা পুলিশ তার হাতের মুঠোয় যদি থাকে, তাহলেই এমন দুষ্কৃতি সাহস পায়, এটা আপনারা কল্পনা করতেই পাচ্ছেন। নিশ্চয়ই কোনো বৃহৎ শক্তির তার মাথায় হাত রয়েছে, না হলে এইটা সরাসরি রিলস বানিয়ে এটা পুলিশকে চেতাবনী দিচ্ছে, পুলিশকে চ্যালেঞ্জ করছে যে আমার কিচ্ছুটি করতে পারবে না, আমার রুদ্ররূপ এখনো কিন্তু আমি দেখাইনি,
রুদ্ররূপ যদি দেখায় এর চেয়ে ভয়ঙ্কর ভিডিও আপনারা হয়তো দেখতে পাবেন। এটা বারে বারে কিন্তু ফিরোজ সেই তার রিলস বার্তার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কতটা বেপরোয়া হলে, কতটা সাহস থাকলে, কত দুষ্কৃতির অভিজ্ঞতা থাকলে, কত মনের কনফিডেন্স থাকলে যে আমার কিছু হবে না, আমাকে কেউ ঠিকই ছুঁতে পারবে না, এই রকম একটি ঘটনা ঘটানোর পরে রিলস করে। হ্যাঁ, সত্যিই তো কোনো কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কোন একটা দোকানের সামনে গিয়ে তোড়ফোড় করেছে, কিন্তু যে দাপাদাপি করে বেরিয়েছে, যে খোলাখুলি আর্মস নিয়ে যে দৌড়াদৌড়ি করেছে, এটা কারো বুঝতে অস্পষ্ট হয়নি বা কারো বুঝতে অসুবিধা হয়নি যে তিনি এলাকায় একটা ত্রাস তৈরি করতে চাইছেন, তিনি এলাকায় ত্রাস তৈরি করেছেন, সেই কারণে তিনি এই সরাসরি পিস্তল নিয়ে দাপাদাপি করছেন এবং সেই রিলস বানিয়ে কিন্তু পুলিশকে সরাসরি বার্তা দিতে চাইছে যে আমার টিকি পর্যন্ত ছুঁতে পারবে না, আমি তোমাদের প্রকাশ্যে এইভাবে আরও ভিডিও উপহার দেব, এর চেয়ে মারাত্মক ভিডিও উপহার দেব। রুদ্ররূপ এখনো পর্যন্ত তার দেখা হয়নি, তার রুদ্ররূপ দেখার জন্য দেখাতে হবে না এমনটাও বলেছেন। অর্থাৎ তার যারা শত্রুপক্ষ, এই যে মিনি ফিরোজ যাদের শত্রুপক্ষ মনে করে, সে শত্রুপক্ষকে সরাসরি সতর্কবাণী দিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি পুলিশকেও একটা কড়া বার্তা দিতে চাইছে এই মিনি ফিরোজ কোথাও একটা বসে। কিন্তু কেন এই ফিরোজের টিকিও ছুঁতে পারছে না পুলিশ, যে কথা বলছিলাম, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। স্থানীয় মানুষজন থেকে রাজনৈতিক মহলের একাংশ, সুশান্ত ঘোষ অনুগামীদের মতো এই ফিরোজের মাথায় হাত রয়েছে এক তৃণমূল বিধায়কের, তার বাক্যাপে নিরাপদেই রয়েছে ফিরোজ। ফলে সমাজ মাধ্যমে ঠান্ডা মাথার রিল পোস্ট করলেও 4 সাগরেদকে পুলিশ ধরতে পারলেও তাকে ধরতে পারছে না। যে 4 জন ধরা পড়েছে তার মধ্যে মধু ও সাজিদ এই মিনি ফিরোজের রাইট হ্যান্ড বলে সকলে জানে, বাম হাত বলে এলাকায় পরিচিত তার ভাই। তাই তারা গ্রেপ্তার পরেও কেন মিনি ফিরোজ ধরা পড়ছে না, কেন তাকে ধরতে পারছে না পুলিশ, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জানিয়েছে তার ওই এলাকায় আতঙ্কের আবহ তৈরি করার জন্য গিয়েছিল, কাউকে মারার জন্য নয়। এদিকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মিনি ফিরোজ রয়েছে বিহারে, সে নিজেই জানিয়েছে সে কথা। এদিকে তোপের পর তোপ দেখে চলেছে বিজেপি। সুকান্ত মজুমদার বলেছে পুলিশ হয়তো রিলস দেখছে, আনন্দ উপভোগ করছে শোরুমে বসে, পুলিশ তো ধরবে না, ওর উপর নাকি বিধায়কের হাত রয়েছে বলে শোনা যাচ্ছে, তাই পুলিশের সেই মেরুদণ্ড নেই ওকে ধরার। অর্থাৎ যে খোলাখুলি যে দুষ্কৃতি নিয়ে যে দুষ্কৃতিরাজ, যে দুষ্কৃতির দাপাদাপি, সেই দাপাদাপি কিন্তু একটা চরম সীমায় চলে গেছে। এখানে ফিরোজের সাগরেদরা ধরা পড়ছে, ফিরোজ কিন্তু ধরা পড়ছে না, ফিরোজকে কিন্তু ধরা কঠিন হয়ে পড়ছে, কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, পুলিশের কাছে সরাসরি রিলস করে তিনি সেই বার্তায় দিচ্ছেন পুলিশকে, পুলিশ যে কত বড় অপদার্থ সেটা সেই ফিরোজ রিলস বানিয়ে প্রচার করে সেটা বোঝানোর চেষ্টা করছে বারবার। এবং তাতে কি আদৌ তার সেফ পাবে? বিধায়ককে কি চাপ দেওয়া হয়েছে পুলিশের থেকে, প্রশাসনের থেকে, যে ফিরোজ যেখানেই থাকুক সেখান থেকে এই ফিরোজকে ধরে আনতে হবে, ফিরোজকে সারেন্ডার করতে বলুন, ফিরোজকে আপনি সন্ধান বলুন, সেখানে ফিরোজকে আমরা ধরব, আমরা ফিরোজকে ধরে জিজ্ঞাসাবাদ করব, ফিরোজকে আমরা গ্রেপ্তার করতে চাই, এমনটা কি বিধায়কের সাথে কথা বলেছে পুলিশ? আর যদি কথা বলে থাকে তাহলে কতক্ষণে পুলিশ গ্রেপ্তার করবে সেটা এখন আমাদের সকলকে দেখতে হবে। এই কলকাতায় গুলশন কলোনি শুধু আজকের এই দুষ্কৃতি তাণ্ডব নয়, এই সব কিছুর মূলে সব সময় এই গুলশন কলোনি হয়ে থাকে। আপনারা সকলেই জানেন, কখনো বাংলাদেশে অপরাধ করে এসে এই গুলশন কলোনি সেফ প্যাসেজ পায়। ব্যাঙের ছাতার মতো গুলশন কলোনি একেবারে পরপর ইমারত গড়ে উঠেছে, যেখানে একেবারে বড় আকারের হ্রদ ছিল, বড় আকারের যে জলাশয় ছিল, সেই জলাশয় হ্রদ সেগুলো বুঝিয়ে রাতারাতি ইমারত বানিয়ে, রাতারাতি বিল্ডিং বানিয়ে
সেখানে মানে প্রচুর মানুষের বাস হয়ে গেছে, যারা কিন্তু ঠিকঠাকভাবে বাংলাতে কথা বলতে পারে না, বাংলা মানে পশ্চিমবাংলার মানুষ নয় বললেই চলে। তারা এই গুলশান কলোনি তাদের সেফ প্যাসেজ হয়ে গেছে। গুলশান কলোনিতে থাকলেই তাদের কেউ টিকিটাও ছুতে পারবে না। সেখানকার স্থানীয় বিধায়ক, সেই কমিউনিটির লোক, সেখানকার স্থানীয় বিধায়ক সেই সেফ প্যাসেজ তিনি দিতে পারেন এই দুষ্কৃতীদের। সেই কারণে গুলশান কলোনি একেবারেই কিন্তু দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে গেছে। তৃণমূলের মুখে যতই রকমের বড় বড় কথা থাকুক না কেন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুলিশ তদন্ত করছে। পুলিশকে যদি বিন্দুমাত্র ভয় পেত, পুলিশের ওপর বিন্দুমাত্র যদি ডর থাকতো, পুলিশের ওপর আমাদের আস্থাটা হারাচ্ছে কোনভাবে? যেখানে 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই ফিরোজকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। উল্টে ফিরোজ রিলস প্রচার করে পুলিশকে বার্তা দিতে চাইছে যে আমার টিকিটাও ছুঁতে পারবে না। সেই পুলিশের ওপর আস্থা রাখবে সাধারণ মানুষ কিভাবে? যেখানে গুলশান কলোনিতে এইরকম একটা প্রকাশ্য ধর্ষণ দাপাদাপি করা হয়, ভিডিও প্রকাশ্যে আসার 48 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তার টিকিও ছুঁতে পারছে না। কেন? কোন অশুভ আতাত বা অশুভ শক্তি তার সাথে কাজ করছে? অশুভ শক্তি এই ফিরোজের গ্রেপ্তারির ক্ষেত্রে কাজ করছে, সেটা বাংলার মানুষ অন্তত জানতে চায়। আজকে আপনি বাংলার যে কোনো প্রান্তে যান না কেন, সেখানে আমি যেটা শুরুতেই বললাম যে সব কিছুর মূলে যদি শাসক দলের ঘনিষ্ঠ হতে হও, শাসক দলের ঘনিষ্ঠ হলে, শাসক দলের ছত্রছায়ায় হলে, সংখ্যালঘু হলে, আপনার যদি ভোট ব্যাংক তাহলে আপনি একজন বিশেষ ব্যক্তি হলে, আপনি যদি সংখ্যালঘু হন, তাহলে আপনি নানান অপরাধ করেও কি নিরাপদে থাকতে পারছেন? নিরাপদে থাকতে পারবেন? নিরাপদে থাকার আপনাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে? এই প্রশ্ন বারবার উঠে আসছে। এই প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বারবার বলছেন যে আপনি যদি সংখ্যালঘু হন, কেউ যদি সংখ্যালঘু হয় এবং কেউ যদি তৃণমূল করে, সংখ্যালঘু এবং তৃণমূল দুটো হতে হবে, তাহলে অপরাধ করলেও পুলিশ আপনার টিকিট ছোবে না যতক্ষণ না দল থেকে সিগন্যাল আসছে। সুতরাং এইভাবে যে একটা দুষ্কৃতী রাজ চালিয়েও যে সহজে এখনো পর্যন্ত 48 ঘন্টায় পার পাওয়া যায়, 48 ঘন্টা কাটলেও তার টিকি পর্যন্ত না ছোঁয়া যায়, তাকে দেখেও না দেখার একটা মান করা যায়, তাকে তিনি প্রকাশ্যে ভিডিও প্রচার করছে, রিলস করছে, তাকে গ্রেপ্তার করার কোনো প্রাদুর্ভাব দেখায়নি, গ্রেপ্তার করার কোনো সদিচ্ছা দেখাচ্ছে কি কলকাতা পুলিশ? আজ যদি দেখায়, আমরা তার 48 ঘন্টা কেন, আমরা আরও 72 ঘন্টা অপেক্ষা করতে রাজি, কিন্তু গ্রেপ্তার করতেই হবে। আর এই গ্রেপ্তার যদি না হয়, দুষ্কৃতীদের সেফ প্যাসেজ শুধু গুলশান কলোনি না, দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে যাবে সারা রাজ্য জুড়ে। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে সারা রাজ্য জুড়ে, এবং আপনি আমি দিনে হয়তো রাস্তাঘাটে বেরোতে, রাস্তাঘাটে কোনো ভালো কাজে যেতে বা কোনো আর্থিক বিষয়ে কাজে যেতে, যাতায়াত করতে দিনে রাতে ভয় তো পাবো। রাতে তো একটা নিরাপদহীনতার একটা ভোগা বিষয় থাকবেই, কিন্তু দিনের বেলাও আপনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। এরকম যদি দাপাদাপি হয়, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে পরে আপনি কি করবেন? এই প্রশ্নই বারবার উঠে আসছে। এবং এই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফিরোজ, মিনি ফিরোজ, সেই মিনি ফিরোজের ছবি আপনাদের নিউজ ওয়াচের পর্দায় দেখানো হচ্ছে। সেই মিনি ফিরোজ কিন্তু একেবারে এলাকায় দাপাদাপি করেছে, এই এলাকায় দাপাদাপি করে কিন্তু সে দুষ্কৃতী রাজ চালিয়েছে এবং সে এসি রুমে বসে হাওয়া খাচ্ছে এই মুহূর্তে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে বিন্দুমাত্র প্রাদুর্ভাব দেখাচ্ছে না বলে বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। আজকের যদি আমি পশ্চিমবঙ্গের আরও একটি খবরে নজর রাখি, সেখানে দেখব যে আমি যে ছবি দেখাচ্ছি সেই ছবিটি হলো যে একটি মেট্রো স্টেশনে একজনকে খুন করার অভিযোগ উঠেছে এবং সেই মেট্রো স্টেশনে কিন্তু একেবারে যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে। তার আগে আমি দেখাবো যে আজকের যে গল্ফ গ্রিনে
একেবারে যে গল্ফ গিনে বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। গল্ফ গিনে বাড়িতে উদ্ধার বৃদ্ধের দেহ। নিজের বাড়ি সিঁড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি। শনিবার সকালে তার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই বাড়িতে গুরুতর অবস্থায় একটি ঘরে শয্যাশায়ী ছিলেন ওই বৃদ্ধ, অর্থাৎ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী। বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। অভিযোগের তীর জামাইয়ের দিকে, যদিও জামাই ও ছেলে দুজনকেই আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ আধিকারিকরা মনে করছে ওপর থেকে ঠেলে ফেলে ওই বৃদ্ধকে খুন করা হয়েছে, তবে খুনের মোটিভ এখনো পর্যন্ত অজানা পুলিশের কাছে। গল্ফ গ্রিন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা হওয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে শহরের বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপত্তাও। স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে, যেখানে বলা হচ্ছে যে এই গুলশান কলোনির পরে এরকম একটি ঘটনা, গুলশান কলোনি কাটতে না কাটতেই এরকম একটি ঘটনা। এই ঘটনায় কিন্তু যথেষ্টভাবে মনে করানো হচ্ছে যে এইটা কিন্তু একেবারে দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে। দুষ্কৃতীদের একেবারে যে সেফ করিডোর হয়ে উঠেছে এখানে থেকে, এবং এখানেই কিন্তু সে অন্যায় করা যায়, দুষ্কৃতিমূলক কাজকর্ম করা যায় এবং সবটাই করা যায়। তাহলে পরে সেই গুলশান কলোনিতে এখনো পর্যন্ত যে ঘটনার কথা বলা হচ্ছে, গুলশান কলোনির পাশাপাশি এই যে ছবি দেখানো হচ্ছে নিউজ ওয়াচের পর্দায়, এখানে কিন্তু সেই একইভাবে বলা হচ্ছে যে এই জায়গা থেকে একেবারে যে মানুষ, যে আপনারা যে ছবি দেখছেন সেই ছবিতে একেবারে সেই গুলশান কলোনির ঘটনা তুলে ধরা হয়েছে। এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় তুলে ধরব। মাদক পাচারের করতে গিয়ে ধরা পড়ে গেছে, মাদক পাচার করতে গিয়ে একটা বড় ঘটনার সম্মুখীন হয়েছে, মাদক পাচারকারীরা গ্রেপ্তার হয়েছে এবং সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাদক পাচার করতে গিয়ে যে গ্রেপ্তার হয়েছেন, কলকাতার আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার 3 মহিলা সহ 10 জন। উদ্ধার হয়েছে 34 কেজি গাঁজা, 385 গ্রাম কোকেন, হাইড্রোফোনিক উইড। ব্যাংকক থেকে আনা হতো মাদক দাবি করেছে গোয়েন্দারা। কয়েকজন বিমানযাত্রীর উপর নজর রেখেই শেষ পর্যন্ত চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারির পাশাপাশি বাজেয়াপ্ত করা হচ্ছে মাদক বিক্রির 22 লক্ষ টাকা। যাদবপুর বিজয়গড় মাদক চক্রের ডেরা থেকে উদ্ধার হয়েছে মাদক। যাদবপুর থেকে পুলিশের জালে চক্রের পান্ডা তৌসিফ আহমেদ। এদিন শহরের নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স গোয়েন্দারা। তাদেরই মেলে এই মাদক পাচার চক্রের ধরতে এই সাফল্য। শহরে যে মাদক পাচার চক্র একেবারে জাঁকিয়ে বসেছে, সেই খবর আগেই কানাঘুষো শুনছিল এই ডিরেক্টররা রেভিনিউ ইন্টেলিজেন্সের। সূত্রের খবর, শুধু শহর কলকাতা নয়, আশেপাশের এলাকা থেকেও মাদক সাপ্লাই হচ্ছিল চেনের মাধ্যমে। এদিন প্রথমে গ্রেপ্তার করা হয় তৌসিফ আহমেদকে। তার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে মাদক এবং প্রচুর পরিমাণে গাঁজা, কোকেন উদ্ধারের পাশাপাশি বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই আরও বেশ কয়েকজনের বাড়িতে যাওয়া হয়। সূত্রের খবর, সিংহভাগ মাদকই ব্যাংকক থেকে নিয়ে আসতো কলকাতায়, তারপর তা শহরের নানা প্রান্তে ছড়িয়ে যেত শহরের আশেপাশের এলাকাতেও। সূত্রের খবর, তৌসিফের নির্দেশেই আরও 9 জন কাজ করত, তার মধ্যে 3 জন মহিলাও ছিল। কোথায় কোথায় ডেলিভারি করা হবে তা সমস্ত কিছু ঠিক করে দিত এই তৌসিফই। এবং এই মাদক পাচার যখন চক্রের পর্দাফাঁস হচ্ছে, তখন আপনারা জানেন যে ইকবালপুরে কিছুক্ষণ আগে যেটা বললেন
যে বাড়ির সামনে মদ খাচ্ছিল, তার প্রতিবাদ করছিল, তার সেই কথা বলাতে একেবারে তাকে ছুরি দিয়ে কোপানো হলো। ঘটনায় 3 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, অবশেষে মৃত্যু হলো সেই ব্যক্তির। কলকাতার ইকবালপুরের ধনরাজ প্রসাদ নামে এক ব্যক্তির বাড়ির সামনে এক যুবক এবং তার 4 সঙ্গী মদ্যপান করছিল বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সঙ্গে তারা অসভ্য ভাষায় গালিগালাজ করছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ঘটনার প্রতিবাদ করায় বছর 37-এর ধনরাজের গলায় কে লক্ষ্য করে চপার দিয়ে কোপ দেন মূল অভিযুক্ত আমজাদ। কোনো মতে রক্ষা পান তার গলা, তবে ধনরাজের বাঁ কাঁধে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে, হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি, কিন্তু অবস্থার অবনতি হয়, আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার কলকাতা হাসপাতালে মৃত্যু হয়েছে ধনরাজের। এই ঘটনায় একজনকে আটক করে জেরা করা হচ্ছে। এই ঘটনা মানে ইকবালপুরের যে ঘটনা, আপনি ভাবতে পারছেন যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে মূল অভিযুক্ত যার নাম সামনে আসছে, সেই মূল অভিযুক্ত যে আমজাদ, সে আমজাদকেও ধরতে পারছে না পুলিশ। ইকবালপুরের ঘটনাতে আমজাদকেও, মূল অভিযুক্তকেও ধরতে পারছে না পুলিশ। একজনকে পর্যন্ত ধরে আটক করে, তাও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক্ষেত্রেও আশা রাখা যাক যে দ্রুত ধরা পড়বে অভিযুক্ত আমজাদ, এবং তিনি কেন এই কাজটা করলো তার থেকে আরও স্পষ্ট হবে। ইকবালপুর থানায় এফআইআর রুজু হয়েছে। এফআইআর থেকে জানা গিয়েছে 9 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 12টার পরে ধনরাজের বাড়ির সামনে দাঁড়িয়ে মদ্যপান করছিলেন আমজাদ। সঙ্গে ছিলেন আরও 4 জন। তারা গালিগালাজও করছিলেন বলে অভিযোগ। এই নিয়ে প্রতিবাদ করেন ধনরাজ। সেই সূত্র 2 পক্ষ বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসার সময় জোর জবরদস্তি ধনরাজের বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করেন আমজাদ। সে সময় তিনি কোমর থেকে একটি চপার বার করে ধনরাজের গলায় বসানোর চেষ্টা করেন বলে অভিযোগ। ধনরাজের গলায় না লাগলেও চপারের আঘাত লাগে তার বাম কাঁধে। গুরুতর জখম হন তিনি। ধনরাজের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে আবার কলকাতার এক হাসপাতালে ভর্তি করান। শুক্রবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়। তারপরে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে আলী রাজা ওরফে শেখ নাসরু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জেরা করে বাকিদের খোঁজ পেতে চাইছে গোয়েন্দারা। যে কথাটা বলছিলাম, এক্ষেত্রেও কিন্তু যে আমজাদ মূল অভিযুক্ত, পুলিশ জানে যে এই আমজাদ তিনি চপার বসেছিলেন এবং গালিগালাজ করছিলেন। সেই যে মৃত ব্যক্তি, বর্তমানে তিনি মারা গেছেন, তার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করছিলেন। হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঘটনা ঘটাচ্ছিলেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই আমজাদ, অভিযুক্ত আমজাদের ঠিকই খুঁজে পাচ্ছে না। এই আমজাদ যে কিন্তু প্রকাশ্যে চপার নিয়ে ঘুরে বেড়ায়, চপার নিয়ে, অর্থাৎ তিনি মানুষের সঙ্গে জোর করে বচসা করে, জোর করে ঝগড়াঝাটি করে এবং সেই চপার দিয়ে কুপিয়েও দেয়। অর্থাৎ তাহলে কত বড় দুষ্কৃতীদের পাটা হলে, দুষ্কৃতীদের সেফ জোন মনে হলে এইভাবে ক্রাইম তারা করে কলকাতার বুকে। এটাও একটা কলকাতার ছবি। আর আগে গুলশান কলোনি, সেটাও কলকাতার ছবি। আর আপনার কিছুক্ষণ আগে যেটা শোনালাম, সেটা এই যে গল্ফ গ্রিনে বৃদ্ধকে খুন, সেটাও একটা কলকাতার ছবি। এই কলকাতার ছবিগুলো কিন্তু বারবার ভেসে আসছে। একেবারে দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে গেছে গুলশান কলোনি, সেফ প্যাসেজ হয়ে গেছে যে আপনার গল্ফ গ্রিন, সেফ প্যাসেজ হয়ে গেছে আপনার ইকবালপুর। কেন সেফ প্যাসেজ হয়ে গেছে বলছি, এই এলাকায় দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে, দুষ্কৃতীরা লুটপাট করছে, দুষ্কৃতীরা খুন করছে, দুষ্কৃতীরা খুনের চেষ্টা করছে, দুষ্কৃতীরা মারপিট করছে। তাদের কিন্তু ঠিকই খুঁজে পাচ্ছে না পুলিশ। অর্থাৎ ক্রাইম হচ্ছে, ক্রাইমের পরে অভিযুক্ত গা ঢাকা দিচ্ছে, তারপরে কেউ কেউ আদালতে গিয়ে জামিন নিয়ে নিচ্ছে, কেউ কেউ আবার বেশ কয়েক মাস পরে যখন মামলা মিটছে, বেশ কয়েক বছর পরে মামলা মিটছে, তখন আবার সেই এলাকায় তাকে ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে। পুলিশ যত নিষ্ক্রিয় থাকবে তত কিন্তু এরম ঘটনা আরও ঘটতে থাকবে। পুলিশ যত সক্রিয় হবে, পুলিশ যত গ্রেপ্তারি করবে, ধরপাকড় শুরু করবে, তত এই ঘটনা কম হবে। এটা সকলে জানে এবং সেটা আমিও বলছি। কিন্তু
মেট্রো, এবার মেট্রো যেটা দক্ষিণেশ্বরে মেট্রো, সেই মেট্রোর মধ্যে কিন্তু একেবারে ছুরি চালাচালি হয়েছে দুদল ছাত্রের মধ্যে, এবং সেই হাতাহাতি থেকে ছুরিতে চলে যায়। দিনে দুপুরে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড ঘটে, দুদল ছাত্রের মধ্যে বচসা গড়ালো হাতাহাতিতে। সেই ঝামেলার মধ্যে এক ছাত্রকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে। আহত ওই ছাত্রকে তড়িঘড়ি বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে শুক্রবার দুপুর 2:30 নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায় মেট্রো করেই ওই ছাত্রের দল দক্ষিণেশ্বরে আসে। স্টেশন থেকে বার হওয়ার আগে তাদের মধ্যে কোনো কারণে ঝামেলা শুরু হয়, তর্কাতর্কি থেকে হাতাহাতিতে বাঁধে। ঝামেলার মধ্যেই একজন ছুরি বার করে অন্য একজনের উপর হামলা করে, সঙ্গে সঙ্গে রক্ত ঝরিয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে তারা। কারা এই কাণ্ড ঘটালেন তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মেট্রো স্টেশনে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছে। সেই ফুটেজ দেখে তরুণদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, স্টেশনের নন টিকিটিং এলাকায় রক্তের দাগ দেখা যায়। ঘটনার নজরে আসতেই খবর দেওয়া হয়েছে পুলিশকে। তবে কলকাতার মেট্রোর ইতিহাসে এর আগে এখনো এমন ঘটনা ঘটেছে কিনা তা মনে করতে পারছে না অনেকেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন মেট্রো যাত্রীরা, রেল যাত্রীরা। প্রশ্ন উঠেছে মেট্রো নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কিভাবে ব্যাগে ছুরি নিয়ে মেট্রোতে উঠল, কেন ওই ছাত্রের ব্যাগ মেট্রো স্টেশন ঢোকার আগে পরীক্ষা করা হলো না, প্রশ্ন তুলছে যাত্রীরা। মাসখানেক আগে ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের মধ্যে মেট্রো রেল সুড়ঙ্গের মধ্যে এক যুবকের দগ্ধদেহ উদ্ধার হয়েছিল। কিভাবে ওই যুবক রাতে সকলের নজরে এড়িয়ে সুড়ঙ্গের মধ্যে পৌঁছেছিল তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার মেট্রো স্টেশনে প্রকাশ্যে ছুরি দিয়ে কোপানোর অভিযোগও প্রকাশ্যে এলো। অর্থাৎ সেই মেট্রো স্টেশনে মানুষ মেট্রোয় যাতায়াত করার জন্য ব্যবহার করবে। একজন যখন যে কোনো ধরুন স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টকে আমরা যখন দেখি, সেই স্টুডেন্ট নিষ্পাপ, সেই স্টুডেন্ট মানে অল্প বয়সের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট নিষ্পাপ, সেই স্টুডেন্ট দুষ্কৃতি করতে পারে না, সেই ছাত্র কোনো রকম কোনো অশান্তির ধারে বারে ঘেঁষতে পারে না, এমনটা মনে করা হয়। কে ভেবেছিল যে ওই স্টুডেন্টদের মধ্যে বা স্টুডেন্টদের ব্যাগে ছুরি থাকবে? কে ভেবেছিল ওই স্টুডেন্টরা মারপিট করবে, ছুরি নিয়ে আঘাত করবে? এমনটা কি কেউ ভেবেছিল? হ্যাঁ, কিন্তু কোনোভাবেই রিস্ক নেওয়ার তো প্রয়োজন ছিল না মেট্রো কর্তৃপক্ষর। মেট্রোর যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে তাদের তো উচিত ছিল যে এই যে ছাত্রছাত্রী, এই যে ছাত্ররা রয়েছে, যে ছাত্রদের মধ্যে দুদলের মধ্যে যে ঘটনা ঘটলো, যে ছাত্র খুন হলো, সেই ছাত্র প্রাণ যেত না যদি মেট্রো কর্তৃপক্ষ আরও কড়া হাতে দমন করতে পারত। সুতরাং যে ছাত্র খুন হয়েছে সেই ছাত্রের পরিবারের একেবারে মায়ের কোল খালি হয়ে গেল। এই কোল খালি হওয়ার যদি মেট্রো কর্তৃপক্ষ আরও কড়া মনোভাব দেখাতো, আরও কড়াভাবে সার্চিং চালাতো, তাহলে এই মায়ের কোল খালি হতো না। সুতরাং মেট্রো একটা সেফ প্যাসেজ বলে মনে করা হয়। মেট্রো যেভাবে সার্চিং করা হয়, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করানো হয়, সেভাবে মেট্রোকে একটা সেফ প্যাসেজ বলে মনে করা হয়, নিরাপত্তার দিক থেকে মোড়া বলে মনে করা হয়। কিন্তু মেট্রোই আজকাল যখন ছুরি নিয়ে ঢোকা যাচ্ছে, কালকেরে আবার কেউ পিস্তল নিয়ে ঢুকতে পারে, এরকমটা যদি মেট্রো কর্তৃপক্ষ যদি কড়া হাতে দমন না করে। সুতরাং এইভাবে কিন্তু একটা আস্তে আস্তে এই কারণেও বলা হচ্ছে যে সেফ প্যাসেজ হয়ে থাকতে পারে বাংলা এই করিডর বাংলায়। এইভাবে কিন্তু এই বিষয়গুলিকে একেবারে কড়া হাতে দমন করা উচিত মেট্রো কর্তৃপক্ষ। না হলে আগামী দিনে কিন্তু আরও বড় ঘটনা ঘটতেই পারে, এবং আরও বড় ঘটনা ঘটলে কিন্তু এই কর্তৃপক্ষ তাদের কাছে কড়া জবাব, কিন্তু তাদের জন্য কিন্তু কড়া প্রশ্ন, তাদের জন্য কিন্তু প্রচুর প্রশ্ন অপেক্ষা করছে। আমি আরও একটি অন্য খবরে যাব,
যেখানে সামনেই দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজোর আগে কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেল। দুর্গাপুজোয় আগে কিন্তু একটা দুর্গাপুজোর আগেই কিন্তু একটা যে 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 মহেশতলায় পুজো করতে আপত্তি জানিয়েছিল পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে পুজো কমিটিদের মধ্যে একটা বড় রকমের একটা বিবাদ চলছিল। অবশেষে সেই বিবাদ কিন্তু মিটতে চলেছে বলে সূত্র থেকে খবর। মহেশতলা পুরসভা ও পুজো কমিটির মধ্যে বিবাদের জেরে বন্ধ হয়েছিল পুজো। মহেশতলা পুরসভা ও পুজো কমিটির সঙ্গে বিবাদ, ৭২ বছরের পুজো বন্ধের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন গেল বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের কাছে। নির্দেশ এলো মাঠের তালা খুলে দেওয়ার, কারণ ওই মাঠেই পুজো হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার কাউন্সিলরের তার স্বামী বলেন সিএম ম্যাডাম চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন মাঠের তালা খুলে দিতে হবে। আইনি জটিলতা যেমন কোর্টে চলছে তেমন চলবে, তবে পুজো মাঠেই হবে, তাই পুজোর কটা দিন এই মাঠ খোলা থাকবে। কেন এই ঘটনা ঘটলো, কি ঠিক ঘটেছিল আমরা জানতে পেরেছি, যেটা পর্দাফাঁস করছি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগ দপ্তর, তার জমিতে ৭২ বছর ধরে পুজো হচ্ছে, কিন্তু মহেশতলা পুরসভার দাবি রয়েছে উদ্বাস্তু বিভাগে তাদের এই জমি দিয়েছে, সেই কারণে এই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করা হবে। ইতিমধ্যে এই জমিজট পৌঁছে গিয়েছে কোর্টে। একক বেঞ্চ জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত নির্ধারিত হচ্ছে জায়গাটি কার, ততদিন পর্যন্ত পুজো যেখানে হয়ে আসছে সেখানেই হবে। এর মধ্যে এলাকার বিধায়ক তথা চেয়ারম্যান দুলাল দাস মাঠের গেটে তালা বন্ধ করার নির্দেশ দেন, যার জেরে থমকে যায় এবছরের পুজোর কাজ। পুজো উদ্যোক্তা শিবপ্রসাদ দাস তিনি জানিয়েছেন এটা ৭২ বছরের পুজো, অথচ পুরসভা পুজো করতে দিচ্ছে না, এখানে ওরা কমিউনিটি হল করতে চায়। এই নিয়ে কেস চলছে, এই নিয়ে মামলাও হয়েছে। গত ৮ তারিখ চেয়ারম্যান গেটে তালা দিয়ে গেছে, এখন বলছে পরবর্তী কোর্টের শুনানি অবধি অপেক্ষা করতে হবে। অপরদিকে দুলাল দাস বলেন এই জায়গাটি আর ডিপার্টমেন্টের, তারা পুরসভাকে দায়িত্ব দিয়েছে, পুরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে, কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে। এদিকে মাঠে তালা পড়তেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় পুজো। সেই খবর সম্প্রচার হতেই বা সেই খবর সামনে আসতেই আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি দুলাল দাসকে ফোন করে নির্দেশ দিলেন যে সেই মাঠ পুজো উদ্যোক্তাদের জন্য খুলে দেওয়া হোক। আমার ডান দিকে যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আর কোনোই নয়, এটা খোলা হাওয়া মঞ্চের ছবি। সেই খোলা হাওয়া মঞ্চ বিজেপির একটি মঞ্চ, সেই খোলা হাওয়া মঞ্চ, সেই মঞ্চে আমাদের আলিপুর জাতীয় গ্রন্থাগারে সেখানে যে আপনারা সকলেই জানেন যে বেঙ্গল ফাইলস নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বেঙ্গল ফাইলস সেই খোলা হাওয়া মঞ্চ থেকে জাতীয় গ্রন্থাগারে দেখানোর কাজ শুরু হলো। সিনেমা আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়ে গিয়েছিল আগেই, তবে পশ্চিমবঙ্গের কোনো প্রেক্ষাগৃহে সেটি জায়গা পায়নি। এই অবস্থায় শনিবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কলকাতার জাতীয় গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে দ্য বেঙ্গল ফাইলস সিনেমার বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, তার স্ত্রী তথা এই সিনেমার অন্যতম অভিনেত্রী পল্লবী যোশীও। পশ্চিমবঙ্গে সিনেমার ট্রেলারের মুক্তি ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছিল, তারপরে শনিবার বিশেষ প্রিমিয়ারের জন্য নিরাপত্তার ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজক গোষ্ঠী খোলা হাওয়া একটি সাংস্কৃতিক সংগঠন হলেও এই সংগঠনের পদাধিকারীরা মূলত বিজেপির পরিচালিত রাজনীতিকরাই। এই সাংস্কৃতিক সংগঠনের সভাপতি পদে রয়েছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। শনিবার প্রদর্শনীতে প্রবেশাধিকার ছিল আমন্ত্রণমূলক, তবে পুরো প্রেক্ষাগৃহ ছিল দর্শকে পরিপূর্ণ। জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনের ভিতর আসন সজ্জা গ্যালারির মতো। দর্শক আসন তো বটেই, ভাষা ভবনে বসার জায়গার মাঝে গ্যালারির ধাপে ধাপে দাঁড়িয়ে অনেকে সিনেমা দেখেছেন। এই উৎসাহের কথা তুলে ধরে আয়োজকদের দাবি, ছবিটি যে কলকাতা বা বাংলার মানুষের আবেগের প্রতি
কোনো একটা আবেদন রেখেছে, তা এই উৎসাহ থেকেই একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। বিকেল 5টা থেকে সিনেমাটির স্ক্রিনিং শুরু হয়, তবে আগে থেকেই জমায়েত শুরু হয়ে গিয়েছিল। সিনেমার স্ক্রিনিং শেষ হয় রাত প্রায় 8:30 নাগাদ। জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাষা ভবন এবং সিনেমা প্রদর্শনীর জন্য উপযুক্ত পরিকাঠামো নেই, তাই মুম্বাই থেকে বিশেষ স্ক্রিন, আলো এবং অন্য বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসা হয় এই বিশেষ স্ক্রিনিংয়ের জন্য। আয়োজকদের দাবি, ঝাঁ চকচকে প্রদর্শনী করা গিয়েছে, যে কোনো আধুনিক সিনেমা হলের মতোই ব্যবস্থাপনা করা হয়েছে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি দেখানোর জন্য। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সিনেমার প্রদর্শনী ঘিরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত। জাতীয় গ্রন্থাগারের মূল ফটক থেকে শুরু করে ভাষা ভবনের প্রবেশদ্বার পর্যন্ত সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগন্তুকদের সকলকে দফায় দফায় চেক করা হয়েছে। নিরাপত্তার এতটাই কড়াকড়ি ছিল যে আয়োজক সংস্থা খোলা হওয়ার পদাধিকারীদেরও উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে ভিতরে প্রবেশ করেছেন। দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গে শুরু থেকেই বিতর্কের দানা বেঁধেছে। সিনেমাটির ট্রেলার মুক্তি বাতিল করে দিয়েছিল কলকাতার নামী সিনেমা হল চেন। পরের দিন বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বিলাসবহুল হোটেলে ফের ট্রেলার মুক্তির আয়োজন করা হয়। পুলিশি হস্তক্ষেপে সেই অনুষ্ঠানও মাঝপথে থেমে যায়। পরে সিনেমাটি মুক্তি পেলেও পশ্চিমবঙ্গের কোনো হলে বা প্রেক্ষাগৃহে তার স্থান পায়নি। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা চৌহদ্দিতে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা চৌহদ্দিতে সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা করলেও নিশ্চিত থাকতে পারেননি আয়োজকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রদর্শনীর আয়োজন তেমনটাই ইঙ্গিত করেছে। দর্শক পরিচয়ে প্রদর্শনীতে বেশ প্রবেশ করে কেউ গোলমাল পাকানোর চেষ্টা করতে পারেন, এমনটাই আঁচ করা হয়েছিল, এমনটাও মনে করা হয়েছিল। আয়োজকেরা তেমনটা মনে করে সেই আশঙ্কা করে বলে মনে করেছিল অনেকে। বস্তুত শুক্রবারই বিজেপির যুবনেতা বলেছেন যে কলকাতার বিজেপির বিভিন্ন বিক্ষোভ বা আন্দোলনের দিনগুলিতে কলকাতা পুলিশ বা রেল বা মেট্রো স্টেশনে ঢুকেও আমাদের কর্মীদের ধরপাকড় করে, ফলে জাতীয় গ্রন্থাগারে অনুষ্ঠান হলেও তা যে একেবারে বাধাহীন হবে আমরা সে বিষয়ে নিশ্চিত নই। জাতীয় গ্রন্থাগারে কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় সিনেমাটি প্রদর্শনীর নেপথ্যে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিশেষ প্রিমিয়ার সম্পন্ন হওয়ার পর আয়োজক সংগঠন খোলা হাওয়ার সভাপতি স্বপন দাশগুপ্ত তিনি কি বলেছেন? তিনি বলেছেন, বাধা এলেই যে মাথানত করতে হবে এমনটা নয়, তার কোনো মানে হয় না, সেটা আমরা দেখিয়ে দিলাম। স্বপন দাশগুপ্তের কথায় ছবিটি কেমন হয়েছে তা মানুষ বিচার করুক, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, কিন্তু পছন্দ বা অপছন্দ হওয়ার জন্য আগে তো ছবিটি দেখা দরকার। ছবি দেখার অধিকার কেড়ে নেওয়া যাবে না, আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সফল হয়েছি বলেই আমাদের মনে হয়। অন্যদিকে তৃণমূলের কোনো মুখপাত্র এই প্রদর্শনীর বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব মুখপাত্রদের বলে দিয়েছেন দ্য বেঙ্গল ফাইলস কজন লোক দেখলো না দেখলো তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া মানে ছবিটিকে আরও বেশি প্রচার করে দেওয়া, ফলে সেই পথ এড়িয়ে গেছে তৃণমূল। সুতরাং এইভাবে যেমন এই বাংলার মাটিতে বেঙ্গল ফাইলস চালাতে অবশেষে সফল হলো বিজেপি। এই রাজ্যে বেঙ্গল ফাইলস, এই রাজ্যের কাহিনীকে, বিভিন্ন কাহিনীকে নিয়েই বেঙ্গল ফাইলস তৈরি হয়েছিল। এই রাজ্যের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেঙ্গল ফাইলস তৈরি হয়েছিল। কিন্তু সেই বেঙ্গল ফাইলস সিনেমাটি যখন তৈরি হয়ে যায়, সিনেমাটি যখন একদম 5 তারিখে হলে রিলিজ হয়, সেই হলে রিলিজ হওয়ার পরে কিন্তু সেটাকে নিয়ে কিন্তু সেটা কোনো প্রেক্ষাগৃহে অর্থাৎ হলে
সেটাকে প্রদর্শনী করা হয়নি। অর্থাৎ হল কর্তৃপক্ষকে বলে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই সেই মুভি যদি রিলিজ করেন তাহলে তারা আইনি জটে পড়বেন, তাদের কোনো রকম কোনো নিরাপত্তা দেওয়া হবে না। হল ভাঙচুর করা হতে পারে, কিন্তু পুলিশ কিন্তু সেক্ষেত্রে নিষ্ক্রিয় থাকবে, এবং যদি হল ভাঙচুর হয় বা যদি হল বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখিয়ে হল বন্ধ করে দেওয়ারও একটা নির্দেশও দিতে পারত। এমনটা কিন্তু প্রত্যেকটা হল কমিটিকে বা হল কমিটি রয়েছে, যে হল কমিটির কর্তাদের সরাসরি বলে দেওয়া হয়েছিল বলে অনেকের দাবি। সেই কারণে হল কর্তৃপক্ষ কিন্তু কোনো রকমভাবে ঝুঁকি নেয়নি, কোনো রকমভাবে রিস্ক নেয়নি যে বেঙ্গল ফাইলস প্রচার করতে হবে, বেঙ্গল ফাইলস এখানে দেখাতে হবে। আপনাদের স্মরণ করিয়ে দেবো, যখন কাশ্মীর ফাইল হয় সেই কাশ্মীর ফাইলও কিন্তু কোথাও দেখানো হয়নি, এইভাবে বাধা দেওয়া হয়েছিল। এবং কাশ্মীর ফাইলের পরে কেরালা ফাইল হয়, সেক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল। এবার বেঙ্গল ফাইল, সেই বেঙ্গল ফাইল দেখাতেও বাধা দেওয়া হচ্ছে। এবং বেঙ্গল ফাইল দেখালে নাকি একটা যে 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 একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নাকি নষ্ট হতে পারে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি বিঘ্ন করতে পারে। সেই কথা মাথায় রেখে বর্তমান শাসক দল তারা নাকি এই বেঙ্গল ফাইলস তারা কোনো হলে মুক্তি হোক তারা চান না। প্রকাশ্যে তারা কোনো কিছু না বললেও ঠাড়ে ঠোরে তারা বুঝিয়ে দিয়েছে, ঠাড়ে ঠোরে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে যে বেঙ্গল ফাইলস কোনোভাবে যেন এই রাজ্যের কোনো হলে মুক্তি না পায়, কোনোভাবে ল অ্যান্ড অর্ডার যেন বিঘ্ন না হয়। বেঙ্গল ফাইলসকে বাংলায় ছোট করে দেখানো হচ্ছে। গোপাল পাঠার পরিবার বলে অভিযোগ করেছে, গোপাল পাঠার চরিত্রকে বিকৃত করা হয়েছে, তাদের কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে গোপাল পাঠার চরিত্র যে গ্রেটার কলকাতা কিলিং কলকাতা, সেই কলকাতা যে কলকাতাকে রক্ষা করেছিল, আজকের কলকাতাকে মিনি পাকিস্তান বা পাকিস্তান হতে দেয়নি, সেই গোপাল পাঠার চরিত্রকে এখানে বিকৃত করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। হয়তো কেউ বা কারা তাদের হয়তো ময়দানে নামিয়ে দিতে পারে, সেটাও সেই আশঙ্কাও করলে খুব একটা বেশি ভুল হবে সেটা অন্তত মনে করি না। যদিও অবশেষে বিজেপি সেই আয়োজন করেছে, এই সে প্রেক্ষাগৃহে না পারলেও আমাদের আলিপুরে জাতীয় গ্রন্থাগার, সেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, কড়া ঘেরাটোপের মধ্যে দিয়ে বেঙ্গল ফাইলস জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে, আপনারা যে ছবি দেখছেন জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে হাজার হাজার দর্শককে দেখানোর সুযোগ করে দিল। সেখানে একেবারে পুরো মুভিটি দেখানো হলো। সেখানে পরিচালক স্বয়ং উপস্থিত ছিলেন, অভিনেত্রী উপস্থিত ছিলেন, আরও বেশ কিছু কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে যে ছবি দেখছেন যে জায়ান্ট স্ক্রিনে একেবারে বড় পর্দায় দেখানো হলো সেই বেঙ্গল ফাইলস। এই বেঙ্গল ফাইলস এবারে হয়তো সামাজিক মাধ্যমেও চলে আসবে। সামাজিক মাধ্যমে চলে আসার পরে মানুষের হাতে এখন মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মাধ্যমে তারা দেখে নিতে পারেন যদি কেউ আগ্রহ প্রকাশ করে। এখন কিন্তু যে কোনো বিষয়, যে কোনো জিনিস কিন্তু এখন, আর আপনি যদি মনে করেন যে দেখবেন, তাহলে কিন্তু কেউ যদি আটকানোর চেষ্টাও করেন, আটকানোর সেই চেষ্টা ব্যর্থ হবে, আটকানোর চেষ্টায় বিফল হবে। এই কারণে বিফল হবে, এখন সামাজিক মাধ্যমের যুগ, এখন সামাজিক মাধ্যমের যুগ। এই সামাজিক মাধ্যমের যুগে আপনার হোয়াটসঅ্যাপে একটি পুরো মুভিটি চলে আসতে পারে, হয়তো 1.5-2 জিবির পুরো মুভি আপনার হোয়াটসঅ্যাপে 2 জিবি পর্যন্ত আসবে ডকুমেন্ট ফাইল করে। সেই 2 জিবি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে, আপনি অনায়াসে সেই খুলে বাড়িতে বসে সেই মুভিটি দেখে নিতে পারবেন। অথবা ইউটিউব এখন যে জনপ্রিয় স্থান লাভ করেছে, ইউটিউবেও যদি সেটা পাবলিক করে দেওয়া হয়, সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, তাহলে সেই ইউটিউবেও সাধারণ মানুষ দেখতে পাবে। তৃণমূলের যারা চাইছেন তারাও ঘরে বসে এই মুভিটি দেখতে পারবেন। অর্থাৎ সকলে, আমি আপনি সকলের একটা যথেষ্ট আগ্রহ রয়েছে এই মুভিটি দেখার ক্ষেত্রে, যে এই মুভিতে এমন কি আছে যেটাতে একেবারে যেটা না দেখানোর জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছে, একেবারে আদা জল খেয়ে নেমেছে রাজ্যের শাসক দল, রাজ্য সরকার। সেটা একেবারে আরও আগ্রহ বাড়াচ্ছে, শুধু আমার না, সাধারণ মানুষের কাছে আগ্রহ বাড়াচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস এমন কি রয়েছে সেখানে
এই নানানভাবে আটকানোর চেষ্টা হচ্ছে। যে কথাটা আপনাদেরকে আমি বলছিলাম যে প্রথমে যে বিশ্লেষণ করলাম, দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে উঠছে আস্তে আস্তে গোটা বাংলা, গোটা পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে কলকাতার গুলশান কলোনিতে দুষ্কৃতীদের দাপাদাপি, প্রকাশ্যে পিস্তল নিয়ে, দু হাতে দুটো পিস্তল নিয়ে দাপাদাপি, তারপরে রিলস বানিয়ে হুমকি দেওয়া, এটা কিন্তু পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেই কারণেই বলা হচ্ছে যে এত স্পর্ধা কিভাবে আসে? বিধায়কের হাত মাথায় আছে বলেই এই এত স্পর্ধা, যে তার কিছু হবে না, তাকে হয়তো কেউ কোনোভাবে নিশ্চিত করেছে এমনটাই। সেই কারণেই তার এই এত দুর্বৃত্ত, এত দাপাদাপি, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে তার টিকি পর্যন্ত ছুঁতে পারছে না। এই কারণেই পাশাপাশি যে গল্ফগিনে বৃদ্ধের মৃত্যু হয়েছে, বৃদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার হচ্ছে, ওপর থেকে ঠেলে কেউ ফেলে দিয়েছে তাকে, এমনটা পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পাশাপাশি মেট্রোয় আপনার দক্ষিণেশ্বরে মেট্রোয় ছুরিকাহত এক ছাত্র, তার মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও যে সমস্ত ক্রাইম দুর্ঘটনা ঘটে চলেছে সারা বাংলা জুড়ে, সেটা যথেষ্ট আপনার আমার কাছে, সকলের কাছে উদ্বেগের। এই হাল থেকে কিভাবে বাঁচব? এই হালে যদি কড়া হাতে পুলিশ না দমন করে, কড়া হাতে সরকার যদি না নেয়, সরকার যদি রাজনৈতিক রং দেখে তবে গ্রেপ্তার শুরু করছে, সরকার রাজনৈতিক রং দেখেই তবে গ্রেপ্তার করে, অর্থাৎ যদি আপনি শাসক দল ঘনিষ্ঠ হন বা শাসক দলের স্টিকার আপনার সাথে সাঁটা থাকে, তাহলে আপনি অপরাধ করেও ছাড় পাচ্ছেন, এমনটা বিরোধীরা বলছে। এবং আপনি যদি বিরোধী দলের হন বা আপনি যদি আম নাগরিক হন, তাহলে আপনার ক্ষেত্রে শাস্তির খাঁড়া ঝুলবে। যত আইন কানুন বানানো হয়েছে, যত সংবিধান রয়েছে, তত বিরোধীদের জন্য, সেই সমস্ত কিছু সাধারণ মানুষের জন্য, অর্থাৎ রুলিং পার্টির নেতা মন্ত্রীদের ক্ষেত্রে বা রুলিং পার্টির মানুষদের ক্ষেত্রে, রুলিং পার্টির ক্যাডারদের ক্ষেত্রে সেই বিষয়গুলো প্রযোজ্য হচ্ছে না। এইটা মনে করে এই দুষ্কৃতীরা একেবারে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে দুষ্কৃতি করতে সাহস পাচ্ছে। আর সেই মতো কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থাও তো নেই। এদেরকে দিয়েই তো ভোটগুলো ক্যাপচার করানো হয়, এদেরকে দিয়েই বুথগুলো ক্যাপচার করানো হয়, এদেরকে দিয়েই রিগিংগুলো করানো হয়। তাহলে পরে রাজ্যের শাসক দল কি কোনোভাবে সাহস পাবে? কারণ সামনেই 26শে নির্বাচন। এই সমস্ত যদি ছাগলের 3 নম্বর সন্তানগুলো যদি এইভাবে যদি একটা বড় স্পেস নিয়ে দুষ্কৃতিমূলক কাজ করে কিছুদিনের জন্য নেতা মন্ত্রীদের কথায় গা ঢাকা দিয়ে দেন এবং পরে আবার ভোটের সময় এসে রিগিং করে, এখন যদি জেল খাটে, তাহলে আবার ভোটের সময় ভোটের সময় বেরোতে পারবে না কেন? ভোটের সময় বেরিয়ে আবার কি রিগিং করতে পারবেন? এখন তো তার গায়ে দাগ লেগে যাচ্ছে। তাহলে এদেরকে দিয়ে নির্বাচন করাতে হবে। এদেরকে দিয়ে নির্বাচন করানোর জন্যই কিন্তু একটা শাসক দল কোনোভাবেই এদেরকে মিস করতে চাইছে না। শাসক দল এদেরকে সেফ প্যাসেজ দিতে চাইছে, আর এই সেফ প্যাসেজ দেওয়ার ফলেই এমন ঘটনা ঘটছে। শাসক দলের উচিত, বিশেষ করে রাজ্য সরকারের উচিত, এই বিষয়গুলো কড়া হাতে দমন করে বাংলাকে নতুন বাংলার মুখ দেখানো। তবেই আপনাদের মনে হবে, তবেই আপনাদের মুখে মানাবে এটা বিদ্যাসাগরের বাংলা, এটা রবীন্দ্রনাথের শান্তির বাংলা। সকলকে নিউজ ওয়াচের পক্ষ থেকে আজকের এর পর্দাফাঁস অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বা পর্দাফাঁস অনুষ্ঠানের দেখার জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে আমি এই অনুষ্ঠানটি শেষ করছি। আগামীকাল আবারও বিশেষ বিষয় নিয়ে আমি পর্দাফাঁস অনুষ্ঠান নিয়ে আসব আপনাদের সকলের সামনে। এখনো পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন, নিউজ ওয়াচের থাকুন খবরে। ধন্যবাদ সকলকে।